2021 সালের 20শে জুলাই আধুনিক কোন্নগরের রূপকার শিবচন্দ্রদেবের জন্মবর্ষ উপলক্ষে আমরা এসছি অধ্যাপক শ্রী রথীন চক্রবর্তীর কাছে। আমরা ওনার কাছ থেকে দু এক কথা শুনে নেব শিবচন্দ্রদেব কোন্নগরের জনজীবনে কি অবদান রেখেছেন এবং কোন্নগরের যে উন্নয়ন হয়েছে তাতেও ওনার একটা বড় অবদান আছে। সেই প্রসঙ্গে স্যারের কাছে আমরা কিছু কথা শুনি। 2021-এর 20শে জুলাই আজ 1811 সালের 20শে জুলাই কোন্নগরে জন্মগ্রহণ করেছিলেন শিবচন্দ্রদেব বলে এক মানুষ, যিনি 19 শতাব্দীর ইয়ং বেঙ্গল গ্রুপের একজন অন্যতম সভ্য বলে গণ্য হন। শিবচন্দ্রদেবকে আধুনিক কোন্নগরের জনক বলা হয়েছে। এই জনক বলা হয়েছিল তাকে এই কারণে যে কোন্নগরের যা কিছু আধুনিক ব্যবস্থা তার সূচনা তিনি করেছিলেন। কোন্নগর রেল স্টেশন, যার মধ্যে দিয়ে বাইরের জগতের সঙ্গে কোন্নগরের যোগসূত্র স্থাপিত হয়েছিল, সেই রেল স্টেশন শিবচন্দ্রদেবের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। শিবচন্দ্রদেবের চেষ্টাতে কোন্নগর হাই স্কুল বলে প্রথম ইংরেজি শিক্ষার স্কুল কোন্নগরে হয়েছিল। শিবচন্দ্রদেবের উদ্যোগে কোন্নগরের লাইব্রেরি তৈরি হয়েছিল। শিবচন্দ্রদেবের উদ্যোগে কোন্নগরে প্রথম মেয়েদের বালিকা বিদ্যালয় তৈরি হয়েছিল। শিবচন্দ্রদেবের উদ্যোগে কোন্নগরে রেড পেয়ার্স অ্যাসোসিয়েশন হিতৈষী সভা তৈরি হয়েছিল জনজীবনে কাজ করবার জন্য। এবং শিবচন্দ্রদেব পরে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি যখন তৈরি হয়েছিলেন তখন তার অংশীদার হিসেবে কোন্নগর ছিল শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির মধ্যে। শিবচন্দ্রদেব সেখানে সভ্য হিসেবে গৃহীত হয়েছিলেন। সুতরাং শিবচন্দ্রদেব কোন্নগরের জনক যে আখ্যাটা পেয়েছিলেন সেটা একটা অহেতুক। কোন্নগর ছিল একটা অত্যন্ত পুরনো জনপদ, কায়স্থ প্রধান অঞ্চল, কিন্তু শিবচন্দ্রদেবরা আদিতে কোন্নগরের বাসিন্দা ছিলেন না। শিবচন্দ্রদেবের পিতামহ নিধিরামদেব তিনি প্রথম কোন্নগরে আসেন এবং সেটা হচ্ছে এই অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে, 19 শতাব্দীর গোড়ায়। নিধিরামদেবের বাড়ি ছিল, ওরা ছিলেন ব্যারাকপুর বলে যে জায়গাটা, এখন তার পুরোনো নাম ছিল চানক। সেই চানকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার ব্যারাক তৈরি করতে থামাকে, তখন ওরা ওই জায়গা ত্যাগ করে কায়স্থ প্রধান কোন্নগরে চলে আসেন এবং কোন্নগরের মাঝামাঝি অঞ্চলে তারা একটা বিরাট এলাকা কিনে নিয়ে তিনি বাস করতে থাকেন। সেই নিধিরামের এক পুত্র ছিলেন ব্রজকিশোর। এই ব্রজকিশোর কাজ করতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যবাহিনীর রসদ বিভাগে সরবরাহ যোগান দেওয়ার কাজ। ফলে তিনি খুব সঙ্গতিপন্ন মানুষ ছিলেন। ফলে নিধিরামদেবের যেমন ধন সম্পত্তিতে প্রচুর জমি জায়গা কোন্নগরে কেনা গিয়েছিল, তেমনি ব্রজকিশোর দেবও আর্থিক সঙ্গতি সম্পন্ন মানুষ ছিলেন বলে তিনি শিবচন্দ্রদেব বা অন্য ছেলেদের, শিবচন্দ্রদেবের যে অপরের 3 ভাই ছিলেন, তাদের প্রত্যেকেরই শিক্ষা বিষয়ে মনোযোগ দিয়েছিলেন। শিবচন্দ্রদেবের কোন্নগরে প্রথম পড়াশোনা শুরু হয় বাড়িতে, পাঠশালাতে। তখন ব্রাহ্মণদের পড়ার জায়গা ছিল টোল, কিন্তু অব্রাহ্মণদের পড়ার জন্যে টোলে ঢোকবার কোনো অধিকার ছিল না। কোন্নগরে টোল ছিল একটা বিশ্বলক্ষ্মী সড়কে, সেখানে তাদের অব্রাহ্মণদের পড়ানো হতো না। বাড়িতে বর্ধমানের আগুরি সম্প্রদায়ের কিছু মানুষকে রেখে গৃহশিক্ষক হিসেবে তাদের পড়ানো হতো। শিবচন্দ্র সেইখানে প্রথম কিছু লেখাপড়া শেখেন, ইংরেজি শেখেন বাবার সূত্রে। এবং শিবচন্দ্রদেবের যখন 11 বছর বয়স, তখন তিনি মাতৃহারা হন। তারপরে তিনি ইংরেজি শেখার জন্য বাবার কাছে বাবা খুব রাজবাড়ি মানুষ ছিলেন, সাহস পেতেন না। যাই হোক, তবু তিনি বাবাকে একটা চিঠি লিখে তার বালিশের নিচে রেখে দিয়েছিলেন। সেই চিঠি পড়ে বাবা খুশি হয়ে
তাকে পড়ানোর ব্যবস্থা করেন, কিন্তু কোন্নগর থেকে শ্রীরামপুর গিয়ে পড়াতে সম্ভব নয়, কলকাতায় তাকে চলে যেতে হলো। কলকাতায় তার জ্যাঠতুতো দিদির বাড়ি ছিল হাটখোলা অঞ্চলে। তার মেজ জ্যাঠামশাই ছিলেন রামশঙ্করের মেয়ে, তার বাড়ি ছিল ওইখানে কলকাতায়। তিনি সেখানে থেকে 1824 সালে ভর্তি হয়েছিলেন বাগবাজারে রিড সাহেবের স্কুলে। কিন্তু সেই স্কুলটার পড়াশোনার থেকে তখন অনেক বেশি নাম ছিল নতুন প্রতিষ্ঠিত হওয়া হিন্দু কলেজে। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 সালে ডেভিড হেয়ার, রামমোহন, রাধাকান্ত দেব এদের প্রচেষ্টা। এবং কলেজ নাম হলেও সেটা বিদ্যালয় স্তরেই ছিল। পরবর্তীকালে এই হিন্দু কলেজে দুটো ভাগ হয়ে যায়। বিদ্যালয় অংশটার নাম হয় হিন্দু স্কুল, আর কলেজ অংশটার নাম হয়ে যায় প্রেসিডেন্সি কলেজ। এই স্কুলেতে তিনি গিয়ে ভর্তি হয়েছিলেন, তখনকার যেটা 8th ক্লাস বলা হয়, অর্থাৎ ক্লাস 4 পরীক্ষা। তারপরে তিনি 1825 ভর্তি হয়ে প্রথম বছরে ডবল প্রমোশন পেয়ে তিনি উঁচু ক্লাসে ওঠেন এবং ওই স্কুলেতেই তিনি কৃতিত্বের সঙ্গে পরীক্ষা করে ক্লাস 10-এ স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিয়ে ক্লাস 10-এর পরীক্ষা পড়া শেষ করেন। তখন তো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়নি, এন্ট্রান্স পরীক্ষাও চালু হয়নি। ওই স্কুল সার্টিফিকেট পরীক্ষাকেই শেষ পরীক্ষা বলা হতো। ওখানে তিনি 6 বছর পড়েছিলেন। শিবচন্দ্রদেবের যে চারিত্রিক গঠন, শিবচন্দ্রদেবের যে মানসিক গঠন, সব তৈরি হয়েছিল ওই সময়তে। ওই 1825 থেকে 1831 এই সময়কালেতে তিনি ওখানে একাধিক যেমন ভালো সহপাঠী বন্ধু পেয়েছিলেন, তেমনি পেয়েছিলেন একজন অত্যন্ত গুণী শিক্ষক, যার নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিও ছিলেন একজন পর্তুগিজ ও ভারতীয় মিশ্রিত রক্তের সন্তান। 1809 সালে তার জন্ম হয়েছিল। মাত্র 19 বছর বয়সে 1828 সালে তিনি ওই স্কুলেতে শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। এবং তার সাহচর্যে শিবচন্দ্রদেবের যে বন্ধু গোষ্ঠী, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, হরচন্দ্র ঘোষ, তারপরে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রাধানাথ সিকদার, এই সবাই মিলে অত্যন্ত কৃতি হিসেবে তৈরি হয়ে গিয়েছিলেন। শুধু ডিরোজিয়ার শিক্ষার প্রভাবে তারা অত্যন্ত যুক্তিবাদী হয়েছিলেন এবং সমাজ কল্যাণমূলক কাজের দিকে তাদের মনোযোগ হয়েছিল। অন্য অনেকেই পরে প্রতিষ্ঠিত হয়েছিলেন। শিবচন্দ্রদেব কর্মজীবনের বাইরে থাকতে বাধ্য হয়েছিলেন, কিন্তু পরে কোন্নগরের সমাজ জীবনকেই তিনি সবথেকে বেশি সেবা দিয়েছিলেন। শিবচন্দ্রদেবের কর্মজীবনের একটু সংক্ষিপ্ত পরিচয় না দিলে বোঝা যাবে না কতখানি কৃতি মানুষ ছিলেন তিনি। তিনি প্রথম 1831 খ্রিস্টাব্দে যখন স্কুল সার্টিফিকেট পাস করে বেরোন, তখনই তিনি স্কলারশিপ পাওয়া ছাত্র ছিলেন। ফলে তিনি সার্ভে অফ ইন্ডিয়ার অফিসে কম্পিউটার হিসেবে, গণনাকারী হিসেবে যোগদান করেছিলেন। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালিত সরকারে কোনো উচ্চ পদে ভারতীয় নিয়োগ করা হতো না, কারণ লর্ড কর্নওয়ালিস ওটা একটা নিষেধ করে গিয়েছিলেন। লর্ড কর্নওয়ালিসের বিচারে ভারতীয়দের তিনি বলতেন খুব দুর্নীতিপনা। এটা অবশ্যই ডিবেটেড, কারণ কর্নওয়ালিস যাদের দেখেছেন তারা হচ্ছে সমাজের উচ্চ স্তরের সব তালগাছি মানুষদের দেখেছিলেন, কিন্তু সমাজের নিচুতলার মানুষরা অনেক সৎ বা নিষ্ঠাবান ছিল। যাই হোক, কর্নওয়ালিসের নিষেধাজ্ঞাটা করে দিয়েছিলেন বলে তখন উচ্চ পদে হতো না যোগদান করা। 1833 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যখন চার্টার একটা পাস হলো, প্রতি 20 বছর অন্তর ইস্ট ইন্ডিয়াকে অন্য কোম্পানিকে সনদ দেওয়া হতো। 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে একেবারে উচ্চ পদের ঠিক নিচের তলায় কিছু ভারতীয়কে নিয়োগ করবার প্রথা গৃহীত হল।
যেই গৃহীত হলো তখনই শিবচন্দ্রদেব রাজস্ব বিভাগের পরীক্ষা, সেই পরীক্ষা দিলেন এবং তাতে উত্তীর্ণ হলেন, সফল হলেন এবং হয়ে তিনি 1838 খ্রিস্টাব্দে ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত হলেন, ডেপুটি কালেক্টর ক্লাস 3, এবং হয়ে বালেশ্বরে তিনি গিয়ে তার পোস্টেড হলেন। যে 1838 থেকে 1844 তিনি বালেশ্বরে থাকেন। তারপরে তার কর্মদক্ষতার গুণে তিনি প্রমোটেড হয়ে যান, ডেপুটি কালেক্টর ক্লাস 2 হন, হয়ে তিনি প্রমোটেড হয়ে চলে আসেন মেদিনীপুরে। মেদিনীপুরে তিনি ওই কালেক্টর, ডেপুটি কালেক্টর হিসেবে কাজ করেন। সেখানেও কৃতিত্বের সঙ্গে কাজ করার পরে তিনি তারপরে প্রমোটেড হন ক্লাস 1 ডেপুটি কালেক্টর, এবং সেই ক্লাস 1 ডেপুটি কালেক্টর হিসেবে তিনি এসে পোস্টেড হয়েছিলেন আলিপুরে। এবং আলিপুরে থাকার সময়, চাকরি করার সময় তিনি খিদিরপুরে বাসা করে থাকতেন, প্রতি সপ্তাহে কোন্নগর আসতেন। এই যে 1850-এ এসেছেন, এই সময় তার কোন্নগরের দিকে মনোযোগ করল। ইতিমধ্যে 1846-এ তার বাবা ব্রজকিশোর দেব মারা গিয়েছিলেন, এবং ব্রজকিশোর মারা যাওয়ার আগেই তার সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। শিবচন্দ্রদেবের ভাগে যে অংশটা পড়েছিল, সেইখানে শিবচন্দ্রদেব একটা বাড়ি করে নিয়েছিলেন 1850-এ, এবং 1852 সে বাড়িতে গৃহপ্রবেশ করেন। সে বাড়ি এখনো দেবপাড়ায় আছে, তার এখনকার নাম হচ্ছে গৌরধাম। সেটাই শিবচন্দ্রদেবের বসত বাড়ি। আমার ব্যক্তিগতভাবে ওই বাড়িটার সঙ্গে যুক্ত হওয়ার একটা সুবিধা হয়েছিল, কারণ এক সময়তে 1937 থেকে 1946 সাল পর্যন্ত আমি ওই বাড়িতে আমার বাবা ভাড়া ছিলেন। ওই বাড়ির দক্ষিণ অংশে, যেটা শিবচন্দ্রদেবের উপাসনা ভবন হিসেবে নির্মিত হয়েছিল, সেখানেই আমরা বাস করেছি। তারপর 1942 সালে ওই বাড়িতে স্কুল চলে আসে, হাই স্কুল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাই স্কুলটা মিলিটারি হাসপাতালে রূপান্তরিত হয়েছিল বলে স্কুলকে উঠে আসতে হয়েছিল গৌরধামে, এবং ওই বাড়িতে স্কুল তখন ছিল। আমরা এক পাশে থাকতাম। স্কুল আবার 45 সালে যুদ্ধ শেষ হওয়ার পর 46 সালে স্কুল তার নিজস্ব ভবনে চলে যায়, এবং আমরাও তখন ওই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাই। তো তখন থেকে শিবচন্দ্রদেব সম্পর্কে যে কৌতূহল ছিল, সেটা আমার পরবর্তীকালে আরও গভীর হয়, এবং তার থেকেই আমি শিবচন্দ্রদেব সম্পর্কে যেটুকু জানতে পেরেছি, তাতে ওই তার কর্মজীবন এবং ওই 1850-এ কোন্নগরে আসা, কোন্নগরে বাড়ি করে গৃহপ্রবেশ করেছিলেন 1852 সালের মে মাসে। তখন দক্ষিণের অংশটা নির্মিত হয়নি, তখন ছিল দোতলা বাড়িটা, যেটা পূর্ব পশ্চিমে লম্বা, সেই দোতলা বাড়ি, এবং সঙ্গে একটা উঁচু খিলানের উপর তৈরি করা তার লাইব্রেরি হল। এই লাইব্রেরি হলটাতেই তিনি মোটামুটি বেশিরভাগ সময় কাটাতেন। যাই হোক, শিবচন্দ্রদেবের শরীর খুব সবল ছিল না, ফলে তিনি 1863 খ্রিস্টাব্দে অবসর নিয়ে নেন, ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে নেন। নিয়ে তখন কোন্নগরে স্থায়ীভাবে বাস করতে আরম্ভ করেন, এবং ইতিমধ্যে শিবচন্দ্রদেবের ডেপুটি কালেক্টর ক্লাস 1-এর সঙ্গে সঙ্গে 1859 সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট পোস্টে নিযুক্ত হয়ে যান, এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট পোস্টে থাকাকালে তার বেতন হয়েছিল তখনকার দিনে 700 টাকা। তখন এখানে কোন্নগর উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টারের বেতন ছিল মাসে 500 টাকা, তখন উনি বেতন পেতেন 700 টাকা। শিবচন্দ্রদেব রিটায়ারমেন্ট নিয়ে নেন 1863-তে, এবং কোন্নগরে বাস করতে করতে তিনি তখন কোন্নগরের জনজীবনের দিকে গুরুত্ব দিয়েছেন। প্রতিষ্ঠা অর্জন করতে হলে তিনি কলকাতায় চলে যেতে পারতেন, কলকাতায় গিয়ে স্বচ্ছন্দে বাড়ি করে, যেরকম চন্দ্রশেখর দেব, তিনি ওর সম্পর্কে ভাইপো হতেন। চন্দ্রশেখর দেবও ডেপুটি কালেক্টর ছিলেন, রামমোহনের খুব সহযোগী ছিলেন, ব্রাহ্ম আন্দোলনের একজন যোদ্ধা ছিলেন। সেই চন্দ্রশেখর দেব তিনি কিন্তু কলকাতাবাসী হয়ে গিয়েছিলেন। চন্দ্রশেখর দেবের কোন্নগরে কোনো অবদান নেই,
দেব পরিবারের আরো যারা প্রতিষ্ঠিত হয়েছিলেন তাদের অনেকের কন্যাগরে কোনো অবদান নেই, কিন্তু শিবচন্দ্রদেব থাকতেন। এবং 1852 সালে তিনি কন্যাগরের কল্যাণার্থে তৈরি করলেন হিতৈষিণী সভা। সেই হিতৈষিণী সভা উদ্যোগে তিনি কন্যাগরের স্কুল প্রতিষ্ঠা করলেন এবং প্রথম যে খরচের টাকা 4,000 নিজে দিলেন, 1 বিঘা 4 তার জমি তিনি দিলেন, দিয়ে কন্যাগর উচ্চ ইংরাজি বিদ্যালয় তার জমিতে 1854 খ্রিস্টাব্দের 1 মে কন্যাগর সেমিনারি নাম দিয়ে চালু হয়েছিল। এই কাজেতে শিবচন্দ্রদেব কন্যাগরের বহু মানুষের সহায়তা হয়েছিলেন, কিন্তু হিতৈষিণী সভাটা টিকেনি, কারণ ইতিমধ্যে শিবচন্দ্রদেব ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি 1850 সালে হিন্দু ধর্ম নেন সরকারিভাবে। তার আগে থেকে তিনি ব্রাহ্ম মতাবলম্বী হয়েছিলেন, মেদিনীপুরে তিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাও করেছিলেন, কিন্তু বাবা বেঁচে ছিলেন বলে তিনি ধর্ম ত্যাগ করেননি। 1850 সালে তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত হয়ে ব্রাহ্ম হয়েছিলেন। এই ব্রাহ্ম হওয়াতে কন্যাগরের যে ব্রাহ্মণ এবং কায়স্থ সমাজ সামাজিকভাবে তার সঙ্গে একটা দূরত্ব রেখেছিল, কিন্তু তার স্কুলটাকে কাজে লাগানোর জন্য তারা ভর্তি হয়েছে, তাদের ছেলেদের পাঠানো। কন্যাগর স্কুলের আমি নিজে সম্পাদক থাকাকালে সব তথ্য দেখেছি যে একবারে 1854-55 সালের যে ছাত্র তালিকা, তখন ছাত্রদের নামের সঙ্গে তাদের কি জাত লেখা থাকত, ছাত্র কে ব্রাহ্মণ, কে কায়স্থ, কে সদ্গুণ, কে বালুজীবী, সব নামের সঙ্গে লেখা থাকত। তার তালিকাতে তখন দেখেছি ব্রাহ্মণ কায়স্থ ছাত্রই ছিল বেশি, অর্থাৎ যে ব্রাহ্মণ কায়স্থ সমাজ সামাজিকভাবে শিবচন্দ্রদেবকে গ্রহণ করতে পারত না, তারা কিন্তু শিবচন্দ্রদেবের তৈরি করা ইংরাজি বিদ্যালয়ের সুফলটা গ্রহণ করতে পারে, ছেলেকে পাঠাত, যাতে কর্মজীবনে তাদের ছেলেরা প্রতিষ্ঠিত হতে পারে। যাই হোক, শিবচন্দ্রদেব এইভাবে স্কুল করেন, যখন তারপরে করেন পোস্ট অফিস। তার যে প্রথম পোস্ট অফিসটা 1858 সালে কন্যাগরে প্রতিষ্ঠা করিয়েছিলেন, সেও ছিল তারই জমিতে, তারই বাড়িতে। এখন এই যে গৌরধাম বাড়িটা আছে, তার ঠিক দক্ষিণ পশ্চিমেতে পাঁচিলের পাশে অতুল মিত্র লেন আর শিবচন্দ্রদেব স্ট্রিটের কর্নারের যে জমি, ওই জমিতে একটা বাড়ি ছিল, ছোট্ট একতলা, সেইটিতে প্রথম পোস্ট অফিস তৈরি হয়েছিল। ওটাও শিবচন্দ্রদেবের বাড়ি ছিল। তারপরে তিনি তার লাইব্রেরি, সেটা তার নিজের বাড়িতে তৈরি করেন 1858 খ্রিস্টাব্দে। সেই লাইব্রেরিতে 1858 থেকে 1878 অব্দি তার বাড়িতেই ছিল। 1878-এ কন্যাগর উচ্চ ইংরাজি বিদ্যালয়ের উপরে 2টো ঘর তৈরি করে ওইখানে তিনি লাইব্রেরি শিফট করিয়ে দিয়েছিলেন, এবং তারপরে 1929 সালে লাইব্রেরি চলে যায় নিজের আমাদের জমিতে। সে জমিও দেব পরিবারেরই, তবে শিবচন্দ্রদেবের ছিল না, সেটা ছিল গিরিশচন্দ্রদেবের জমি। যাই হোক, শিবচন্দ্রদেবের ওই স্কুল করার পর আবার লাইব্রেরি যেমন করলেন, তেমনি মেয়েদের শিক্ষার জন্য চেষ্টা করতে হবে। শিবচন্দ্রদেবের এই মহিলা নারী শিক্ষার দিকে মনটা এসেছিল ওই ইয়ং বেঙ্গল থাকাকালে, বিরোধীয় ছাত্র থাকাকালে। তিনি তার নিজের স্ত্রীকে বাড়িতে গভীর রাত্রে মশারির মধ্যে রেড়ির তেলে প্রদীপ জেলে অক্ষর জ্ঞান করিয়েছিলেন, কারণ তখনকার দিনে মেয়েদের লেখাপড়া শিখলে বিধবা হয়ে যাবে এই প্রচলিত ধারণায় মেয়েরা কেউ লেখাপড়া শিখত না, এবং সামাজিক দিক থেকে একবারে নিষিদ্ধ কর্ম বলে বিবেচিত। সেখানে কন্যাগর স্কুল তিনি মেয়েদের করলেন নিজের বাড়িতে, এবং মেয়েদের বাড়িতে আনার জন্য নিজের ঘোড়ার গাড়ি দিলেন, নিজের দারোয়ান পাঠাতেন। মেয়েদের ঘোড়ার গাড়িতে সেই দারোয়ান দরজা বন্ধ করে নিয়ে আসা বাড়ি পৌঁছে দিন, এবং তাতে তিনি কিছু ছাত্রী পেয়েছিলেন ওই সময় বাড়িতে। তারপরে তিনি একটা নিজস্ব জমিতে কন্যাগরের মেয়েদের বিদ্যালয় তৈরি করেন, এবং যেটার নাম এখন হিন্দু বালিকা বিদ্যালয়, সেই বিদ্যালয়টি তৈরি করেছিলেন। এবং হিন্দু নামটা তিনি তখন দিয়েতে বাধ্য হয়েছিলেন। পরে একটা কারণ হয়েছিল, শতবার্ষিকীর সময় এই মুসলমান কিছু এখানকার এরা এসেছিল,
আমার কাছে তারা উপস্থিত হয়েছিল যে হিন্দু নামটা কেন থাকবে, এখন তো এই সমস্ত ব্যবধান নেই। আমি তখনই কথা বলেছিলাম যে হিন্দু নামটা এই কারণে নেই যে হিন্দু মুসলমান ব্যবধানের জন্য। শিবচন্দ্রদেব ব্রাহ্ম তিনি স্কুল করছেন এবং তাতে গ্রামবাসীরা ভয় পেত যে উনি মেয়েদের নিয়ে গিয়ে ব্রাহ্ম বানিয়ে দেবেন। সেই ভয়েতে শিবচন্দ্রদেব স্কুলটার নাম হিন্দু বালিকা বিদ্যালয় দিলেন, যে বাবা করবো না, তোমার হিন্দু মেয়েরা হিন্দুই থাকবে, আমি তাদের ব্রাহ্ম করবো না। সুতরাং ওই হিন্দু নামটা তার সঙ্গে ঐতিহ্যে জড়িত। তোমরা যদি শিবচন্দ্রদেবের এই ইচ্ছাকে সরাতে চাও তাহলে সরিয়ে দাও, তারপর আর কেউ বলে না। শিবচন্দ্রদেবের দেওয়ার যে নাম তাকে আমরা বদল করব। সুতরাং আজও হিন্দু বিদ্যালয় আছে, নট টু ডিসক্রিমিনেট বিটুইন হিন্দুজ অ্যান্ড মুসলিমস, কিন্তু তৎকালীন সমাজের পরিপ্রেক্ষিতে ওটার প্রয়োজন ছিল বলে মনে করেছিল। যাই হোক, ওই বিদ্যালয় করেন, তারপরে স্টেশন করিয়েছিলেন, তার কথা আমরা জানি। অনেক লেখালেখি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে স্টেশনের পত্র করিয়েছিলেন এবং অনেক বাধার মধ্যে করিয়েছিলেন। আমি অন্য সে কথা লিখেওছি, বলেওছি সব জায়গায় যে রেল কর্তৃপক্ষরা তখন সব স্টেশনের বাড়ি, অফিস বাড়িরা করছিল রেল লাইনের পূর্ব দিকে। বালিতে করেছে রেল লাইনের পূর্ব দিকে, শ্রীরামপুরে করেছে রেল লাইনের পূর্ব দিকে, পরবর্তীকালে উত্তরপাড়ায় করেছে পূর্ব দিকে। ইয়ে থেকে আরম্ভ করে চুচড়ো, চন্দননগর সব, একমাত্র কোন নগরী রেল লাইনের পূর্ব দিকে বাড়ি করতে পারেনি, করতে হয়েছিল পশ্চিম দিকে অফিস। কারণ কোন নগরের পূর্ব দিকের ওই জমি ছিল রক্ষণশীল ব্রাহ্মণদের অধিকারে, তারা শিবচন্দ্রদেবের জন্য কিছুতেই জমি ছাড়তে রাজি হয়নি। একে তো ব্রাহ্ম, তারপরে ওই 36 জাত আসা যাওয়া করবে, কোন নগরের কৌলিন্য নষ্ট হয়ে যাবে, সুতরাং রেলকে তারা কেউ ওয়েলকাম করেনি। তা যাই হোক, ইনস্পাইট অফ দ্যাট শিবচন্দ্র করেছেন এবং কন্যাগরের লোকের কাছে তিনি একদিক থেকে সময় সময় খুব লাঞ্ছনাও পেয়েছেন। যেমন তার ছেলের বিয়েতে 1876 খ্রিস্টাব্দে তার একমাত্র ছেলে সত্যপ্রিয়দেবের বিয়ে হয়, গ্রামের সবাইকে নেমন্তন্ন করেছিলেন, কোনো ব্রাহ্মণ কাজ করার পরের দিন সমস্ত খেলা দিয়েছে, রান্না করে দিয়েছে। তাতে শিবচন্দ্রদেবের নিকটজনেরা গ্রামবাসীর উপর ক্ষোভ প্রকাশ করেছে। শিবচন্দ্রদেব শান্ত হয়ে বলেছিলেন, আমি তো জানি আমাকে এটুকু সহ্য করতে হবে। তবু তিনি কখনো কন্যাগরে হিত সাধনায় পরামর্শ করেন। শিবচন্দ্রদেবের দৌলতে কন্যাগর আর একদিক থেকে সমৃদ্ধ হয়েছিল। কন্যাগরী এই অঞ্চলের মধ্যে একমাত্র জায়গা যেখানে ওই 19th সেঞ্চুরি একাধিক মনীষী হয়েছিল। কন্যাগরীতে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আসতেন, এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসতেন। এই অবিনাশচন্দ্র দেবের বইয়েতে আছে উল্লেখ করা, যে পরিষ্কার তিনি বলছেন যে মহর্ষি দেবেন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনারা প্রত্যেকেই শিবচন্দ্রদেবের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং প্রায়ই তাহারা কন্যাগরী আসেন। কাজেই এরা তো আসতেন। পরবর্তীকালে আনন্দমোহন বোস, কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী, রামপুর লাইনি, এক দ্বার থেকে রাধানাথ শিকদার, প্যারিচরণ মিত্র এবং পরবর্তীকালের উমেশচন্দ্র দত্ত, সুরেন্দ্রনাথ ব্যানার্জি সব এসেছেন। এমনকি শিবচন্দ্রদেবের বাড়িতে রবীন্দ্রনাথ এসেছেন। ব্রাহ্ম সমাজে এসেছেন 1879 খ্রিস্টাব্দে, যখন ব্রাহ্ম সমাজ বাড়ির উদ্বোধন হয়। মহর্ষি দেবেন্দ্রনাথ সেই উদ্বোধন সভায় ছিলেন, সঙ্গে রবীন্দ্রনাথ এসেছিলেন 19 বছর বয়সে, গানও গেয়েছেন। তারপর রবীন্দ্রনাথ আবার এসেছিলেন 1886 সালে। তিনি হিসেবের খাতা থেকে, ঠাকুরবাড়ি হিসেবের খাতা থেকে বার করেছেন 1292 7ই চৈত্র। ঠাকুরবাড়ির হিসেবের কথায় লেখা আছে, রবিবাবু এবং সত্য কন্যাগর সমাজ যাওয়ার খরচ বাবদ 8 টাকা। অর্থাৎ সত্য হচ্ছে সৌদামিনী দেবীর ছেলে সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়, আর রবীন্দ্রনাথ কন্যাগর। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে
ওই নগরে শিবচন্দ্রদেব যেটা দান করেছেন তার তরফ থেকে, সেইটা না হলে কোন্নগর অনেক কুসংস্কারাচ্ছন্ন এবং একটা বন্ড গ্রামের ভিতর পড়ে থাকত। এই যে আধুনিক কোন্নগরটা তৈরি হয়েছে তা হচ্ছে শিবচন্দ্রদেবের দান। এবং এখন আমরা কোন্নগরে শিবচন্দ্রদেবকে যথাযথ মর্যাদা দিই। কোন্নগর স্টেশনের মুখে তার মূর্তি প্রতিষ্ঠিত আছে এবং বিভিন্ন স্থানে তার ইয়ে আছে। তাদের এই 2021-এ 21শে জুলাই আমরা শিবচন্দ্রদেবকে যখন স্মরণ করছি, তখন আমরা তার অবদানের কথা আমরা মনে রাখি। এইটুকুই এখানে স্যার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, শিবচন্দ্রদেবের গৌরধাম বাড়ির যে নামকরণ, তার সাথে কি শিবচন্দ্রদেবের পরিবারের কোনো সম্পর্ক আছে? এটা যদি একটু আলোকপাত করেন ভালো হয়। শিবচন্দ্রদেবের মৃত্যুর কয়েক মাস আগে 1890 সালে তার মৃত্যু হয় নভেম্বর মাসে। 1890 সালে তিনি আগস্ট মাসেতেই, জুলাই আগস্ট মাসে ভুগছেন খুব অতিসার রোগে, অর্থাৎ আমাশয়। সেই সময় চিকিৎসার জন্য তিনি চলে যান কলকাতায়। তার ছোট জামাই ছিলেন ডাক্তার দুকুড়ি ঘোষ, তারই বাড়িতে তিনি ওঠেন এবং তারপর ওইখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর ও স্ত্রী অম্বিকা দেবী এবং ছেলে সত্যপ্রিয় আর যারা ওর মেয়েরা কয়েকজন বিধবা মেয়েদের পরে তারা কলকাতাতে, সত্যপ্রিয় কলকাতাবাসী হয়ে যান। বিশেষ করে সত্যপ্রিয় ক্রিক স্ট্রিট রোডে বা ক্রিক রোড বলে, ওইখানে বাড়ি করে ওই কন্যাবোধ মাঝে মাঝে আসতেন, কলকাতায় আসতেন। এই করে 1921 সাল নাগাদ উনি স্থির করেন কন্যাগরে আর বাড়ি রাখা যাবে না, কেউই থাকতে পারছে না। তার দিনে সত্যপ্রিয়র মা শিবচন্দ্রদেবের স্ত্রী অম্বিকা দেবীও মারা গেছেন, আর অন্য কেউ নেই। সুতরাং উনি স্থির করেন যে কন্যাগরে যখন থাকাই হচ্ছে না, বাড়ি বিক্রি করে দেন। এবং সেই বাড়ির খরিদ্দার হিসেবে পাওয়া যায় কন্যাগরে ঘোষপাড়ায় ওই অরবিন্দ ঘোষদের জ্ঞাতি যোগেন্দ্রনাথ ঘোষ বলে এক ভদ্রলোক ছিলেন। তারই জামাই ছিলেন শরৎ কুমার বসু, তাদের বাড়ি চন্দননগর। তিনিও মিলিটারিতে চাকরি করতেন ওই সরবরাহ বিভাগে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর তিনিও চলে আসেন এবং চন্দননগরে স্থিত হওয়ার সময় তাকে তার ওই শ্বশুর মশাই বলেন যে কন্যাগরে একটা বড় জমি বাড়ি বিক্রি হবে, সত্যপ্রিয়দের বিক্রি করে যাবে, তুমি এটা কেন। এবং তখন 1921 সালে 21,000 টাকা দিয়ে শিবচন্দ্রদেবের এন্টায়ার প্রপার্টি কিনে নেন ওই শরৎ কুমার বসু। তিনি কন্যাগরের জামাই। শরৎ কুমার বসুর ছেলে ছিলেন বড় ছেলে গৌর ডাক্তার জ্যোতির্ময় বসু। এবং ওই সমস্ত তার যে জ্যোতির্ময় বসুর জন্ম 1918 সালে জ্যোতির্ময় বসুর জন্ম হয়। 1918 সালে যুদ্ধের বলবলাও পিরিয়ডে শরৎ কুমার বসুর প্রচুর অর্থাগম হয় প্রথম বিশ্বযুদ্ধ সময়। এবং ছেলে পয়মন্ত, ছেলের কল্যাণে বাড়ি হলো জঙ্গি শহর, তার বাড়িটার নাম তিনি ছেলের নামে করলেন। এর সঙ্গে শিবচন্দ্রদেবের পরিবারের কোন সম্পর্ক নেই। গৌর ছিলেন শরৎ কুমার দেব বসুর ছেলে, বড় ছেলে। আর এক ছেলে ছিলেন অজিত কুমার বসু। আমরা ছোটবেলায় দুজনকেই, একজনকে গৌরদা বলে ডাকতো, একজনকে গৌরদা বলে ডাকতো। এবং ডাক্তার জ্যোতির্ময় বসুর চোখে ডাক্তার হয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। তার ছেলেরা এখন বাস করে বাড়িতে এদিকে। আর অজিত কুমার বসুর ছেলেরা মূল বাড়িটা তাদের ভাগে পড়েছে, অর্থাৎ লাইব্রেরি ঘর থেকে আর দক্ষিণের অংশ পুকুর এই সমস্ত চলে গেছে জ্যোতির্ময় বসুর ভাগে। আর উত্তরের অংশ দোতলা বাড়িটা, ওই অংশটা অজিত বসুর ছেলেরা। শিবচন্দ্রদেবের এই বাড়িটা সত্যপ্রিয়দেব বিক্রি করে দিয়েছিলেন 1921 সালে। এবং সেই সময়তে সত্যপ্রিয়দেবের স্ত্রী ছিলেন শরৎ কুমারী দেবী।
তিনি বলেছিলেন যে অন্য জায়গা থেকে আরো তো দাম পাওয়া যাচ্ছে, কিন্তু সত্যপ্রিয়দেব বাবার মতোই ছিলেন নিষ্ঠাবান। বললেন আমি যাকে কথা দিয়েছি আমি তাকে এই দুটো দাম পেলেও থাকি। সেইভাবে ওই বাড়ি চলে আসে সব বসুদের হাতে। তারাও বাড়ির বিশেষ কোনো পরিবর্তন করেননি। বাড়িকে যেরকম সম্মানের সঙ্গে রাখবার রেখেছিলেন, ওই যে বিশাল লাইব্রেরি ঘর, সেই লাইব্রেরি ঘর ছিল, পরে একটা সেখানে কি কারখানা করা হয়েছিল। একটা প্রশ্ন আছে, বল। শিবচন্দ্রের বাড়িতে যতদূর শোনা যায় 1863 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, আর বর্তমানে আমরা যে উপাসনালয়টা দেখি সেটা 1779 সালে প্রতিষ্ঠা হয়েছে। তো দুটো কি একই না পার্থক্য আছে, একটু যদি আলোকপাত করেন। পার্থক্য কিছুই নয়। উনি বাড়িতে যেটা করেছিলেন 1863-তে, সেটা হচ্ছে তখন অল্প সংখ্যক কোন্নগরী ব্রাহ্ম ছিল, এবং উনি ওনার পরিবার তারা একটা সাপ্তাহিক উপাসনা করবে বলে একটা ভবন তৈরি করে নিয়েছিলেন, উপাসনা ঘর করে নিয়েছিলেন, এবং সেই উপাসনা ঘর উপাসনা সেখানে চলত। কিন্তু তারপর তার মানে আরো বেশি সংখ্যক ব্রাহ্ম উপাসকরা সেখানে আসতে থাকেন বলে তিনি তারপর একটা ব্রাহ্ম সমাজ বাড়ি বলে আলাদা তৈরি করলেন। এখন 1863-তে যখন করেছিলেন তখন ব্রাহ্ম সমাজ একটাই ছিল, এটাকে বলা হয় আদি ব্রাহ্ম সমাজ, অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথের ব্রাহ্ম সমাজ। 1866-তে সেই ব্রাহ্ম সমাজ দুভাগে বিভক্ত হয়ে যায়। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে একটা নতুন ব্রাহ্ম সমাজ গোষ্ঠী তৈরি হয়, সেটা হয় ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। এবং আদি ব্রাহ্ম সমাজের সঙ্গে তার মৌলিক তফাৎ এই হয় যে আদি ব্রাহ্ম সমাজ যেখানে বর্ণ মানত, ব্রাহ্মণ, কায়স্থ ইত্যাদি, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ সেটা মানতে রাজি হল না। আদি ব্রাহ্ম সমাজ উপাসনা এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে ব্রাহ্মণকে যে প্রাধান্যটা দিত, সেই প্রাধান্যটা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র বললেন তা হবে না। ব্রাহ্ম ব্যাপারটা যখন আছে তাতে বর্ণভেদ আর থাকবে না। সুতরাং সেই প্রশ্নে দুটো ভাগ হয়ে গেল, মহর্ষিরটা হয়ে গেল আদি, আর কেশবচন্দ্র সেনেরটা হয়ে গেল ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। শিবচন্দ্রদেব এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের ভুক্ত হয়ে গেলেন। এবং তখন ওই 1866 থেকে আর 1878 এই অধ্যায়টাতে ওর বাড়িতে যে উপাসনা হতো, সেখানে এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে যেমন উপাসনা করতে, তেমনি আদি ব্রাহ্ম সমাজের লোকেরা আসত উপাসনা করতে। এবং সেটা শিবচন্দ্রদেব ব্যক্তিগতভাবেই এত সুসম্পর্ক রাখতেন দুটো ভাগের সঙ্গেই যে তারা দুজনেই আসতেন। এমনকি এমন হতো উপাসনার দিনে সকালে আদি ব্রাহ্ম সমাজ উপাসনা করলেন, সন্ধেবেলার উপাসনাটা পরিচালনা করলেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। এটা 1878 পর্যন্ত এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বা কেশব সেনের যেটা পরে নাম হয়েছিল নববিধান, সেইটার সঙ্গে যুক্ত ছিলেন শিবচন্দ্রদেব। এরপর কেশবচন্দ্র সেনের যে ব্রাহ্ম সমাজ, সেই ব্রাহ্ম সমাজও বিভক্ত হয়ে যায়। দুটো কারণে বিভক্ত হয়। একটা হচ্ছে কেশবচন্দ্র সেনকে অবতারবাদের মতো দেখা আরম্ভ করেছিলেন তার ভক্তরা, কেশবচন্দ্র সেন যেন একজন অবতার। আর দ্বিতীয় একটা কারণ হয়েছিল, কেশবচন্দ্র সেন তার মেয়ের বিয়ে দিয়েছিলেন অল্প বয়সে, এবং সেটা কুচবিহারের রাজবাড়ির সঙ্গে। এবং কথা ছিল সে বিয়েটা যদিও যে হিন্দু মতে হবে না, ব্রাহ্মণ মতে হবে, কিন্তু সেটা হিন্দু মতেই হয়েছিল। সুতরাং ওখানে যে বিবাহ আইনটা পাশ হয়েছিল ব্রাহ্মণদের উদ্যোগেই, সেই বিবাহ আইনে বিবাহযোগ্য বয়সটা যেটা ধার্য করা হয়েছিল, তার থেকে কম বয়সে কেশব সেন তার নিজের মেয়ের বিয়ে দিলেন। এই যুক্তিতেই ওই ব্রাহ্ম সমাজ আবার বিভক্ত হয়ে গেল। শিবচন্দ্রদেব, শিবনাথ শাস্ত্রী এরা সব বেরিয়ে এলেন, এবং তখন সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হলো। এই সাধারণ ব্রাহ্ম সমাজ যেটা তৈরি হলো, সেই সাধারণ ব্রাহ্ম সমাজের তৈরি হওয়ার সময়তে শিবচন্দ্রদেব
আলাদা একটা উপাসনা ভবন ওখানে তৈরি করলেন, যেটা শুধু সাধারণ ব্রাহ্ম সমাজের উপাসকরাই উপাসনা করবে। ওর বাড়িটাতে উনি সাধারণ ব্রাহ্ম সমাজ, নববিধান এবং আদি ব্রাহ্ম সমাজ সবাইকে উপাসনা করতে দিতে রাজি আছেন, কিন্তু সাধারণ ব্রাহ্ম সমাজের জন্য আর একটা উপাসনা বাড়ি তৈরি করলেন 1878 খ্রিস্টাব্দে। 1879 খ্রিস্টাব্দের 8ই মার্চ দোল পূর্ণিমার দিন সেটার উদ্বোধন হলো। এবং এটার আশ্চর্য জিনিস হচ্ছে যে মহর্ষি দেবেন্দ্রনাথের আদি ব্রাহ্ম সমাজ তিনি ত্যাগ করে এসেছিলেন, সেই মহর্ষি কিন্তু তার সঙ্গে বরাবর সুসম্পর্ক রেখেছেন এবং এই নতুন যে সাধারণ ব্রাহ্ম সমাজ ভবনটি তৈরি হলো, এই ভবনের নির্মাণেতেও তিনি দান করেছেন, উদ্বোধনের দিন তিনি উপস্থিত থেকেছেন, উদ্বোধন করেছেন। উদাহরণ শিবচন্দ্রদেবের একটা ব্যক্তিগত বৈশিষ্ট্য ছিল যে তিনি একই সঙ্গে তিনটে সমাজেরই শ্রদ্ধা অর্জন করতে পেরেছিলেন, তিনটে সমাজেরই মানুষরা তার কাছে আসত এবং তাকে কেন্দ্র করে কোন নগরী সেই ঊনবিংশ শতাব্দীর যে ব্রাহ্ম আন্দোলনকারীদের বিরাট অংশ, তারা প্রত্যেকে কোন নগরে এসেছেন। সেই শিবনাথ শাস্ত্রী থেকে আরম্ভ করে আচার্য প্রফুল্লচন্দ্র রায় থেকে আরম্ভ করে গুরুচরণ মহারানবিশ ইত্যাদি বহু মানুষ এসেছেন কন্যাগরীর এই বাড়িতে। এটা শিবচন্দ্রদেবের একটা ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য এর দ্বারা প্রকাশিত হয়েছে। শিবচন্দ্রদেবের এই সমাদর যেটা ব্রহ্ম সমাজ ছিল, ব্রাহ্ম আন্দোলনের প্রস্তাবিত হয়ে যায় এবং কোন্নগর অল্প কিছু মানুষের ব্রাহ্ম হয়েছিল, বাকিরা কোন্নগরের সনাতনপন্থী থেকে যায় সেই বর্ণভেদী সমাজে। এবং তারপর কিছুকাল শিবচন্দ্রদেবকে তারা মর্যাদা দেয়নি। শিবচন্দ্রদেবের মৃত্যুর পর কয়েক বছর শিবচন্দ্রদেব নিয়ে কোনো উচ্ছ্বাস ছিল না। বিংশ শতাব্দী শুরু হওয়ার পরেতে, এই বিংশ শতাব্দীর প্রথম দশকের পর, অর্থাৎ 1910 সালের পর, যখন কোন্নগরের নতুন একটা যুব সমাজ তৈরি হলো, যারা শ্রী অরবিন্দকেও কোন্নগরে এনেছিলেন, সেই যুব সমাজই আবার শিবচন্দ্রদেবকে পুনরায় সম্মান দিতে শুরু করলেন এবং পরবর্তীকালে শিবচন্দ্রদেবকে যথাযথ যতটুকু কোন্নগরের পক্ষে সম্মান দেওয়া হয়েছে, প্রতি বছর তার জন্মোৎসব বাইরে আড়ম্বরের সঙ্গে পালিত হতো না, কিন্তু তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোয় প্রত্যেক বছর অনুষ্ঠান হতো। শিবচন্দ্রদেবের জন্মোৎসব পালন করা হতো, উচ্চ বিদ্যালয়ে, বালিকা বিদ্যালয়ে, গ্রন্থাগারে সর্বত্র হতো। এবং শিবচন্দ্রদেবের শতবর্ষ উদযাপনের সময় কি হয়েছিল আমার জানা নেই, কিন্তু 200 বছর সময় অর্থাৎ 2011 ঠিক আগে 2010 সালে আবার আমরা নতুন করে কোন্নগরে তার এই 200 জন্মবর্ষ উদযাপন করেছি এবং তার জন্ম উপলক্ষে, জন্মদিবস, জন্মবর্ষ উপলক্ষে তার সম্পর্কে যে জীবনী গ্রন্থ অবিনাশচন্দ্র ঘোষের, যেটা বাজারে এক কপিও পাওয়া যেত না, সেই গ্রন্থ আমাদের প্রচেষ্টায় বাংলা একাডেমি আবার পুনর্মুদ্রণ করে দিয়েছে এবং তার সঙ্গে আমাদের শিবচন্দ্র 200 জন্মবর্ষ কমিটির উদ্যোগে পারুল প্রকাশনী থেকে একটা 19 শতকের বাংলা বলে গ্রন্থ প্রকাশ করা হয়েছে, যেখানে শিবচন্দ্রদেব সম্পর্কে লেখা রয়েছে। শিবচন্দ্রদেবের উপর আমরা সেখানে যথেষ্ট সমর্থন দিচ্ছি এবং তারই পরিণতিতে কোন্নগর পৌরসভা উদ্যোগ নিয়ে শিবচন্দ্রদেবের মূর্তি প্রতিষ্ঠিত করেছে এবং মোটামুটি যতটা এখনকার দিনে দেওয়া যায় সেই মর্যাদা দেওয়া হচ্ছে। এবং এখন তো ঐতিহ্য পরিষদ তৈরি হয়েছে, ঐতিহ্য পরিষদ সমস্ত দেশ বরেণ্য মানুষদের প্রতি বছর তাদের স্মরণ করছে এবং সেদিক থেকে এবছরের 20 জুলাইয়ে ঐতিহ্য পরিষদও এই বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। এইটাই আমাদের আনন্দের খবর।